দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের আলোচনায় অংশ নিচ্ছেন কলামিস্ট গোলাম মাওলা রনি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। স্বাগত আপনাদের কালের কণ্ঠের স্টুডিওতে। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে রাজনীতির মাঠে নির্বাচন কি মূল খেলা নাকি সংঘাত। এ বিষয়ে আজ আমরা আলোচনা করব। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। সম্প্রতি আপনি পরিবেশ নিয়ে মন্তব্য করে বলেছেন যে দেশপ্রেমিক লোকজন অনেক কষ্টে পাথর সরিয়ে নিয়েছে। এই প্রশ্ন করতে চাই যে এই দেশপ্রেমিক লোকজন আসলে কারা? বিগত সময় দেশপ্রেমিক লোকরা তো অর্থ লুট করেছে, এখন কেন পাথর লুট করছেন? মানুষের হৃদয় খুব শক্ত হয়ে যাচ্ছে, বিবেক ভোঁতা হয়ে যাচ্ছে এবং ক্রমশ মানুষ নিষ্ঠুর এবং নির্মম হয়ে যাচ্ছে। নিজের যে স্বার্থ, সেই স্বার্থ সিদ্ধির জন্য তারা মা, মাটি এবং মানুষ হত্যা করতে বা ক্ষতিগ্রস্ত করতে তাদের হৃদয় কাঁপে না, বুক কাঁপে না। নচেত আমাদের এত বড় একটা ঐতিহ্য এবং ওই এলাকার সৌন্দর্য শুধু নয়, ওই এলাকার অন্তত পক্ষে ২০-২৫ হাজার যারা লোক পর্যটন কেন্দ্রিক, ট্রান্সপোর্ট, ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক, ওখানে জীবিকা নির্বাহ করে এবং প্রতিদিন তারা প্রায় ৫-৬ হাজার টাকা ইনকাম করে, তারা বিদেশে যায় না। তো ওই যে সাদা পাথরকে কেন্দ্র করে, ওই একটু মাটিকে কেন্দ্র করে, একটু পানিকে কেন্দ্র করে একটা অপরিসীম সৌন্দর্য। একটা মাতৃ করে একটা শিশু, নবজাতক শিশু যেমন সুন্দর পিতার কাছে, মায়ের কাছে, ঠিক অমনি ওই এলাকার বুকের উপর ওই পাথরগুলো ফুটেছিল। তো কাজেই যারা এই কাজগুলো করেছে, আমি মনে করি তারা বিবেকহীন এবং খুবই মন্দ প্রকৃতির মানুষ। এবং দেশমাতৃকার প্রতি যদি ন্যূনতম ভালোবাসা থাকতো, নিজের বিবেকের প্রতি যদি ন্যূনতম তাদের দায়িত্ব এবং কর্তব্যবোধ থাকতো, তাহলে তারা এই কাজটি করতো না। ওটাকে সার্কোজি করে এই দেশপ্রেমিক বলে জাস্ট আখ্যা দিয়েছে। না, আমরা তো বিগত সময়ে দেশপ্রেমিকরা অর্থ লুট করে নিয়ে গেছে দেশ থেকে। তা এখন পাথর নেয়ার কারণটা কি? না, মূল ব্যাপারটা হলো যে দেশপ্রেমিকদের সংখ্যা, তথাকথিত দেশপ্রেমিকদের সংখ্যা, এটাকে বলা হয় সুপার নিউমারি পদ্ধতিতে ব্রিডিং হয়েছে। দেশপ্রেমিকদের মধ্যে গরু হয়ে গেছে, ছাগল হয়ে গেছে, পাঠা হয়ে গেছে, ভেড়া হয়ে গেছে, ছাগল হয়ে গেছে। তো যার জন্য যারা সবাই তো টাকা লুট করতে পারে না, সবাই ব্যাংক লুট করতে পারে না, সবাই শেয়ার মার্কেট লুট করতে পারে না। তো যেহেতু তাদের ব্রিডিংটা চলে গেছে বিভিন্ন জায়গাতে, এখন কেউ কলা লুট করছে, কেউ মুরগির ডিম লুট করছে, কেউ পাথর লুট করছে, কেউ কাদা লুট করছে, কেউ বালি লুট করছে, কেউ ইজ্জত লুট করছে, কেউ সম্মান লুট করছে। যে যেভাবে পারছে সে সেভাবেই লুট শুরু করে দিয়েছে। জনাব অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছে একটু আসতে চাই যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেখানকার এক স্থানীয় বিএনপি নেতার দলীয় সব পদ স্থগিত করেছেন। তো নেতৃত্ব আসার আগেই কেন তারা চাঁদাবাজি লুটে ব্যস্ত হয়ে পড়ছেন? না, নেতৃত্ব, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গোলাম মাওলা রনিকে এবং যারা দেখছেন। নেতৃত্বে আসা না আসাকে কেন্দ্র করে লুটপাট করার কথা না। এখানে লুটপাট যারাই করবে, যারাই অপরাধের সাথে জড়িত হবে, তারা আমাদের বিএনপিতে তাদের স্থান নেই। এটা আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং ইতিপূর্বে আপনি দেখেছেন যে বিএনপি যতবারই শাসন ক্ষমতায় ছিল, যে কোনো ধরনের অপরাধ অপকর্মের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিএনপি বিন্দুমাত্র ছাড় দেয় নাই। সুতরাং আজকে এখানে নেতৃত্বে থাকার সাথে জড়িত না, আমাদের প্রকৃতি, আমাদের সৌন্দর্য, আমাদের এই বাংলাদেশ নিরাপদ আবাসভূমি, এটা রাখার দায়িত্ব আমাদের বিএনপির এবং আমাদের সকল জনগণের। রাজনৈতিক দল হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ, এটাকে আমরা ধারণ করি। আমরা বাংলাদেশের জাতীয় পতাকাকে ধারণ করি, আমাদের এই সুন্দর মানচিত্রকে আমরা ধারণ করি, আমাদের জাতীয় সঙ্গীতকে আমরা ধারণ করি। তো এটাকে কেউ ক্ষতবিক্ষত করবে, কেউ ক্ষতিগ্রস্ত করবে, এটা আমরা বরদাস্ত করবো না। তো কাজেই আমাদের সেই সাদা পাথর বলেন, আমাদের যে সুন্দর সুন্দর আমাদের দেশের যে ঐতিহ্যগুলো আছে, এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি পাশে যান, সেখানে দেখবেন যে সুন্দর শীতের সময় পাখিরা আসে। তো সেখানে ছাত্ররাও কিন্তু কেউ কিন্তু পাখিগুলোকে কিন্তু ডিলা পর্যন্ত দেয় না, ওরা নিরাপদে আসে, আবার ওরা নিরাপদে চলে যায়। এটা হচ্ছে আমাদের একটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। কাজে এখানে যারাই এগুলোর সাথে জড়িত থাকবে, যদি এখানে অর্থ করি লোভও থাকে, এখানে লাভও থাকে, এখানে কোনো অর্থনৈতিক যদি কোনো তাদের এই ব্যাপারে যদি তাদের কোনো সুযোগ থাকে যে এখান থেকে অর্থ আত্মসাৎ করবে, তো সেটাকে বিএনপি অ্যাড্রেস করে না, অনুমোদন করে। মানে যখনই একটা বিতর্ক তৈরি হচ্ছে তখনই দেখা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে বরখাস্তর মধ্যে দিয়ে কি একটা অপরাধ ঢাকা যায় কিনা? না, আমি আপনাকে একটা কথা বলি, যারাই সবাই তো যারা অপরাধের সাথে জড়িত, সবাই তো শুধু বিএনপির রাজনীতির সাথে জড়িত, এটা বললে ঠিক হবে না, ঢালাও হবে।
আর বিএনপির এই মুহূর্তে গণমাধ্যমে আসছে বিএনপির বিএনপির নামগুলো কিন্তু জড়িয়ে পড়ছে। বুঝছি, বিএনপির রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ শাস্তি পার্টি থেকে বহিষ্কার করা, এটা ছাড়া বিএনপির রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে আর কি করার আছে? আরেকটা করার আছে, যেটা আইন শৃঙ্খলা বাহিনীকে বলা যে আপনারা আইনের আওতায় এনে বিচার করেন। সেটাও আমাদের থেকে বলা আছে, স্পষ্ট বলা আছে, বারবারই বলা আছে। এবং যখনই বিএনপির হোক আর যেই হোক অন্যায় করবে তাদের শাস্তি হবে। দলীয়ভাবে আমরা শাস্তি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে না, কারণ এটা তো দল তো এটা অনুমোদন করে না। সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, গুম, খুন এটা বিএনপি অনুমোদন করে না, এটা আওয়ামী লীগের ছিল। মানে ঘটনা যখন আবার ভুলে যাবেন তখন কি আবার তাদের ফিরিয়ে আনার সুযোগ আছে? না না, এখানে তো আমি আপনাকে বলি, যারা আপনার অপরাধের সাথে জড়িত হবে এবং যাদের শাস্তি হবে তাদের শাস্তি হবে, তাদের ফিরে আনার তো এখানে প্রশ্নটা। বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, এখানে অনেক ভালো, অনেক বিশ্লেষণ, অনেক ইতিবাচক দলের নেতাকর্মী আছে, যারা পজিটিভ ক্রিয়েটিভিটি আছে যাদের। এখানে আমাদের দল আন্দোলন করতে করতে 9 বছর সংগ্রাম করার মধ্য দিয়ে এরশাদ বিরোধী আন্দোলন করেছে, স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, করতে করতে আমাদের দল বড় শক্তিশালী দলে পরিণত হয়েছে। সমগ্র বাংলাদেশ একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে মানুষ বলে, আমরা নাই বললাম। সুতরাং আমাদের দলে ভালো লোকের তো অভাব নেই। দুষ্ট 2-4-5 জনের জন্য আমাদের দল বিব্রত হবে, ক্ষতিগ্রস্ত হবে, এটা তো আমরা চাই না। আমাদের নেতা তারেক রহমানও চায় না, আমরাও চাই না, আমি ব্যক্তিগতভাবে আমিও চাই না। সুতরাং এখানে 2-1 এসে অপরাধ করবে, তারা তাদের দলে থাকার তাদের দায় নেবেন না? না, তাদের দলে থাকার কোনো সুযোগ নেই। জনাব গোলাম মাওলা রনি, আমি একটু জানতে চাই যে বহু আকাঙ্ক্ষিত একটি বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই, নির্বাচন। সম্প্রতি একটি রাজনৈতিক দলের নেতা মন্তব্য করে বলেছেন, চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী আর এনসিপির দুঃখ নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি এই আকাঙ্ক্ষিত নির্বাচনকে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন তারা হতে দেবেন না যদি সংস্কার না করা হয়। এই আকাঙ্ক্ষিত দীর্ঘ 20 মাস পরে, অভ্যুত্থানের 20 মাস পরে একটি নির্বাচন হতে যাচ্ছে, সেটা তারা বন্ধ করে দিতে যাচ্ছে কেন? না, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আসলে বন্ধ করতে চাননি। তিনি জাস্ট একটা অথরিটি নিয়ে হুকুম দিয়েছেন নির্বাচন হবে না, হি ইজ দ্য অল ইন অল, এরকমভাবে নির্বাচন হবে মানে এমন হুকুম তারা দিতে পারেন কিনা? না। সেটা তো রাষ্ট্র আছে, সমাজ আছে, সবাই আছে, তিনি তো যেভাবে কথা বলেছেন, তিনি তার শক্তিমত্তা প্রয়োগ করে এই নির্বাচন ঠেকিয়ে দিবেন, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করবেন, এরকম কোনো ইঙ্গিত নাই। আমার কাছে মনে হয়েছে তার কথার ভিতরে একটা অথরিটি রয়েছে, হি ইজ দ্য অথরিটি, এবং এই নির্বাচন হওয়া না হওয়া এই ব্যাপারে তার যথেষ্ট কর্তৃত্ব রয়েছে, ক্ষমতা রয়েছে। এখন সেই ক্ষমতার উৎস কি, হ্যাঁ তারা দিল বা করলো, এটা তাদের ব্যাপার, আমার ব্যাপার না। কিন্তু আমি তার বক্তব্যের মধ্যে যে দর্শক হিসেবে আমার কাছে মনে হয়েছে সে যে কথাটা বলেছে যথেষ্ট অথরিটি নিয়ে কথা বলেছে, এবং এই কথা নিয়ে ঠাট্টা করার, মস্করা করার কোনো সুযোগ নেই। বুঝতে হবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এখন তরুণ যারা আছে, আমাদের সবচেয়ে বড় ভুল হবে এদেরকে তাচ্ছিল্য করা, এবং এদেরকে আমাদের অভিজ্ঞতা দিয়ে, আমাদের ধন সম্পদ সব কিছু দিয়ে এদেরকে যদি আমরা মনে করি যে এরা ইনফেরিয়ার। এবং শেখ হাসিনা কিন্তু মরেছে এই পচা সময়কে পা কেটে। সে কিন্তু যখন এই ছেলেরা রাস্তায় নেমেছিল তাদেরকে সে পাত্তাই দেয়নি। সে অতীতে সবসময় শুধু খেলাধুলা করেছে, জঙ্গি নাটক করেছে, এটা করেছে, ওটা করেছে। বিএনপির এক গ্রুপের সাথে কথা বলেছে, আর এক গ্রুপের দৌড়ের উপর রেখেছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে। তো সবসময় রাজপথ নিজেরাই ডিজিএফআই দিয়ে, বিভিন্ন এজেন্সি দিয়ে, টাকা পয়সা দিয়ে প্রেস ক্লাবের সামনে শেখ হাসিনাকে গালাগালি করার জন্য কতগুলো লোক ভাড়া করেছে। তো এগুলো হয় কি, অতি নাটকীয়তা। তো অতি নাটকীয়তা করতে গিয়েই কিন্তু দেখুন এর মধ্যে ডিপ স্টেট ঢুকে গেছে, এর মধ্যে চীন ঢুকে গেছে, এর মধ্যে পাকিস্তান ঢুকে গেছে। ফলে সম্মুখ সারিতে আমরা যাদেরকে দেখেছি, আপাত দৃষ্টিতে তাদেরকে খুব গুরুত্বপূর্ণ মনে না হলেও এখন ধীরে ধীরে বের হচ্ছে যে একেবারে এটা হোয়াইট হাউস পর্যন্ত তাদের কানেক্টিভিটি রয়েছে। তো একইভাবে আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি যদি 2024 সনের আগস্ট মাসের কথা চিন্তা করেন বা জুলাই মাসের কথা চিন্তা করেন, হি ওয়াজ অ্যাবসলিউটলি আননোন পারসন, আমি তার নামও জানতাম না। তো গত 1 বছর ধরে সে তার যারা সহকর্মী আছে সারা বাংলাদেশে ঘুরে ফিরে বিভিন্ন সময় বিএনপি জামাতকে উত্তেজিত করে, আওয়ামী লীগ উত্তেজিত করে সে যথেষ্ট দক্ষতা, অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে, এবং সেই দক্ষতা আনব্যাটিং। এখন পর্যন্ত তারা যে কটা ছক্কা মেরেছে, আপনি বলতে পারবেন না যে একটা ছক্কা ক্যাচ হয়েছে। তারা যা চেয়েছে এই বাংলাতে গত 1 বছর তাই হয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার যারা উপদেষ্টা মণ্ডলী, মূলত তারা তাদের যে কোনো ডিজায়ার, এক্সপেকটেশন অ্যান্ড উইল ফোর্স, এটার সঙ্গে কমপ্লাই করেছে। আর অন্যদিকে দেশের বড় বড় রাজনৈতিক দল, আপনি দেখেন সালাউদ্দিন সাহেবের মতো একজন অত্যন্ত সিনিয়র সম্মানিত নেতা, তো
তো তিনি যখন নাহিদ ইসলামের সঙ্গে হ্যান্ডশেক করেন, আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন যে নাহিদ ইসলাম তার নিজেকে কী মনে করেন। কিংবা জামাতের আমির যখন তাসনিম জারার সাথে কথা বলেন, তখন তাসনিম জারা যেভাবে ক্রস লেগ করে পায়ের উপর পা তুলে বসেন, আপনি তাতেই বুঝতে পারবেন যে তাদের একটা অথরিটি আছে, ভিত্তি আছে, এবং তাদের একটা বিশ্বাস নিয়েই কিন্তু ইংল্যান্ড থেকে তারা আসছে এখানে বাংলাদেশে এই কাজ করার জন্য। আপনার কী মনে হয় এই যে বিডার যে আশিক সাহেব আসছেন বা লুৎফে সিদ্দিকী আসছেন কিংবা আলী রিয়াজ সাহেব আসছেন, তারা তো বিদেশে মানে আমাদের এই বাংলাদেশে অনেক মানুষ মন্ত্রী এমপি, তারা এই মন্ত্রী এমপিগুলি ছেড়ে রাজনীতি ব্যবসা বাণিজ্য ছেড়ে তারা যদি আলী রিয়াজের মতো একটা বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারতো, তাসনিম জারার মতো ইংল্যান্ডে থাকতে পারতো, তারা চলে যেত। কিন্তু তোরা এই জায়গা থেকে চলে আসছে শতভাগ নিশ্চিত হয়ে, কনফিডেন্ট হয়ে। যদি ফেল হয় সেটা ভিন্ন জিনিস, কিন্তু নিশ্চিত হয়ে তারা আসছে। তো মানে দেশকে নেতৃত্ব দেওয়া নিশ্চিত হয়ে নেতৃত্ব দেওয়া নিশ্চিত না, তারা ক্ষমতা ভোগ করবে, ক্ষমতা চালাবে, এবং তাদের এই কর্মকাণ্ড একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে আবার সেফ এক্সিট দেওয়া হবে, এবং তারা যতদিন থাকবে পোলাও কুরমা মাখন তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে খাবে। এইরকম নিশ্চয়তা না পেলে এই মানুষগুলো এতটা বোকা নয়। আপনি চিন্তা করেন আশিক চৌধুরী, তিনি হংকং আর সাংহাই ব্যাংকের খুব বড় কর্মকর্তা ছিলেন। তো ব্যাংকে যারা চাকরি করেন ওরা 10 বার করে টাকা গড়ে, তো সে যখন আসছে কিন্তু হিসাব না করে সে আসেনি। তো যাই হোক, এই জিনিসগুলো চলছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেব যে কথা বলেছেন এটা অ্যালার্মিং। শুধু অ্যালার্মিং নয়, আমি বলি এটা একটা রেড সিগন্যাল অশনির সঙ্গে নির্বাচনের পথে বাধা দেওয়ার জন্য। এক, আর যে নেতা বলেছেন যে চীনের দুঃখ হুয়াংহো আর এনসিপির দুঃখ নাসিরুদ্দিন পাটোয়ারী, এটা আসলে নাসিরুদ্দিন পাটোয়ারীকে আরও গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলবে। এই কারণে আমাদের দেশের রাজনীতিতে হয় কি, এখানে ভদ্রলোকের কোনো জায়গা নেই। এখানে যে যত বাস দিতে পারে, যে যত উত্তেজিত করতে পারে, যে যত বেয়াদবি করতে পারে, যে যত প্রতিপক্ষকে হুমকি ধামকি দিতে পারে, ঠ্যাঙ্গাতে পারে, ওদের এই সমাজে দাম বেশি। ছাত্র রাজনীতি বলেন, জাতীয় রাজনীতি বলেন, যারা খুব বেশি ভদ্রলোক, তারপর শেষে আমাদের মির্জা ফখরুলের অবস্থায় দেখেন না কেন। কিন্তু আপনি যদি সেই দিক থেকে চিন্তা করেন যে দুই দলের মধ্যে যারা ক্যাডার রাজনীতি করে, আমি এখন বিএনপি যেহেতু ক্ষমতা আছে, আমিও বিএনপির সাথে মোরালেস একবার ইলেকশন করেছি, তো আমি না বলে আমি আওয়ামী লীগের উদাহরণ দিই। এখন আওয়ামী লীগের মধ্যে যারা বিশ্ব বেয়াদব, এখন সেই বিশ্ব বেয়াদবগুলো কিন্তু শেখ হাসিনা তাদেরকে কাছে ডেকে নিয়েছেন। আর যারা একেবারে বিনয়ী, ভদ্র, তসবি টিপে ভালো লোক, সৎ, অনেস্টি, তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। এটা রাজনীতির একটা ট্র্যাজেডি আমাদের এই দেশে। এখানে সাহস, শক্তি, নেগেটিভিটিকে অনেক সময় প্লাস করা হয়। তো সেই দিক থেকে নাসিরুদ্দিন পাটোয়ারী ওই যে কক্সবাজার গিয়ে সালাউদ্দিন সাহেবকে গালি দিয়ে আসছে, আপনার যেটা টুঙ্গিপাড়াতে গিয়ে বঙ্গবন্ধুকে গিয়ে গালিগালাজ করে আসছে, তারপর সে মুজিববাদকে কবর দিয়েছে, হাসনাত আবদুল্লাহ। আমরা বাইরে থেকে তাদেরকে যতই গালাগালি করি না কেন, তাদের নিজের দলের মধ্যে বা তাদের নিয়োগকর্তা বা তারা যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের মধ্যে হলো বাবা, এরা জুলিয়াস সিজার, এরা নেপোলিয়ন বোনাপার্ট, এদের মতো লোকই তো আমাদের আরও বেশি দরকার। এরা এই যে পুরো রাজনৈতিক অঙ্গনকে উত্তেজিত করে দিয়েছে। এখন ডিজিএফআইয়ের অফিস ভেঙে ফেলবে, তারা খুব চিন্তায় আছে যে কী ব্যাপার, আমাদের অফিস ভেঙে ফেলবে। আর একজনও আপনি দেখেন বলছে ক্যান্টনমেন্ট আক্রমণ করবে। তখন কী হলো, মানে টোটালি তারা কিন্তু হিরো হয়ে গেছে, তারা যে কেউ পারবে হিরো হয়ে গেছে। এখন এই হিরোগিরি এটা অন দ্য লং রানে আসলে কেউ ওইভাবে টিকে না, কিন্তু যতদিনই টিকে এই হিরোগিরি অথবা হিরোর পাওয়ার দিয়ে আগামী নির্বাচনের কোন শঙ্কা আছে কিনা? নির্বাচনে তাদের কারণে না, নির্বাচনে আসলে অনেকগুলো শঙ্কা আছে, অনেকগুলো অনিশ্চয়তা রয়েছে। প্রথম ঘটনাটা হলো যে একটা নির্বাচন যে আমরা করব, সুন্দরভাবে করব, সেটার জন্য একটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা নিশ্চয়তা থাকতে হবে। যেমন ধরুন উনি নির্বাচন করতে চান, এখন উনি নির্বাচন করতে যান, উনি একটা নমিনেশন নিয়ে গেলেন এলাকাতে, ওনার মধ্যে যদি 3-4টা গ্রুপ থাকে, প্রতিপক্ষ থাকে, তারা যদি ওনাকে আক্রমণ করতে চায়, উনি কোথায় যাবেন? উনি তো মারামারি করবেন না, উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাবেন। তো সেখানে এখন পুলিশ ঠিকমতো থানায় বসতে পারছে না। এখন পর্যন্ত মিলিটারির কোনো একটা টিম অ্যাক্টিভলি কাজ করছে এবং তারা জনগণের উপর প্রভাব বিস্তার করছে, জনগণ ভয় পাচ্ছে। পুলিশ এখন ঠিকমতো থানায় বসতে পারছে না, তাহলে নির্বাচনের মতো দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন কিভাবে তারা? ওটাই মানে এখন যদি ওটা ধরেন তাহলে তারা করতে পারবেন না। কিন্তু সরকার আশাবাদী, বিএনপিও আশাবাদী যে সামনে যে সময়গুলো আছে আমরা এই বিপদগুলো কাটিয়ে উঠতে পারবো। এটা জাস্ট উপদেষ্টা তো বলেছেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং তারা এখন পুরোপুরি ফিট আগামী নির্বাচনে। না, ওনার কথাও ঠিক আছে, ওনার কথা ঠিক আছে, বিকজ ওনার গায়ে তো এখন পর্যন্ত কেউ ঢিল মারেনি, ওনার বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ মিছিল করেনি।
তারপরে শেষে আমরা যারা জনগণ আছি আমাদের ধৈর্য সহ্য ক্ষমতা এত বেড়ে গেছে যে আমাদেরকে মপ করে মাথায় কামিয়ে মাথায় ঘোল ঢেলে দিলে জুতার মালা পরে ঘোরালেও আমাদের ইজ্জত যায় না। আমরা কেউ আত্মহত্যা করিনি এখন পর্যন্ত। আমরা ওই যে আমাদের মতো একজন সম্মানিত মানুষ, মন্ত্রী, এমপি মাথার চুল কামিয়ে দিয়েছে, জুতার মালা পরাচ্ছে। আপনি চিন্তা করেন সিইসি নুরুল হুদা, একটা বিখ্যাত মুক্তিযোদ্ধা, টাস টাস করে তার গালের উপর কটা চল বসায় দেওয়া হলো। তো তিনি এখনও যদি মনে করেন যে দুটো ঘুষি মারতেন ওই ছেলেকে, নাকের বদনা ছুটে যেত সাথে সাথে, কেন তিনি করেননি? তারপর তিনি মরে যেতেন, কিন্তু বীর মুক্তিযোদ্ধা, তার গলায় জুতার মালা দেয়া হতো। তিনি যদি তার হাত দিয়ে বলতেন যে মরছি তো তোকে আগে মেরে নেই, তোকে আগে মেরে, গলার টুটি চেপে ধরতেন, এত বড় সাহস। আমরা তো কেউ সেই সাহসটা দেখাতে পারিনি। আমরা যে যেখানে আসছে যার যার মতো করে আমরা মেনে নিচ্ছি, হোয়াট এভার মে। মেনে নেওয়ার কারণ কি? কারণ হচ্ছে ওনার বিরুদ্ধে তো অভিযোগ আছে যে দিনের ভোট রাতে করার। আমি ওনাকে একটা উদাহরণ দিলাম, দিনের ভোট রাতে করে ওনার আসলে কিছুই করার ছিল না তেমন, বিকজ উনি এরকম একটা অটোক্রেটিক অথরিটেরিয়ান গভর্নমেন্টের আন্ডারে ছিলেন। উনি সেনাবাহিনীর প্রধান, পুলিশ প্রধান, আসলে কিছু করার নেই। যেভাবে এখন দেখেন শেখ হাসিনা তো এই বাংলাদেশ 1981 সাল থেকে অনেক মানে নাটকের অঘটন পটীয়সী, কিন্তু এখন যারা আছে তারা তো রাজনীতি কোনো অনভিজ্ঞ লোক, কিন্তু তাদের ভয়ে আমরা কাঁপছি কেন? এর মূল ব্যাপারটা হলো দীর্ঘদিন যখন আপনি একটা অবহিত অবস্থায় থাকেন, আপনার ঘাড়ের কাছে 3টা হাড্ডি আছে, এটাকে বলা হয় C5, C6, C7। এটা এই 3টা হাড্ডি আপনার মেরুদণ্ডকে সোজা রাখে, ঘাড়টাকে সোজা রাখে। যখন মেন্টাল ডিপ্রেশনে থাকেন, বিরূপ অবস্থার মধ্যে থাকেন, এই 3টা হাড্ডি নষ্ট হয়ে যায়। ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি। অ্যাডভোকেট রফিক শিকদার, একটু ফিরতে চাই আপনার কাছে। সম্প্রতি নির্বাচন কমিশন বেশ কিছু বিধান তারা যুক্ত করেছে এবং সেখানে না ভোট ফিরিয়ে এনেছে। এই না ভোট ফিরিয়ে আনার মধ্য দিয়ে আপনাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়ে গেল কিনা? কারণ নির্বাচনটাই তো আসলে একটা প্রতিদ্বন্দ্বিতামুখর, একটা আনন্দমুখর। কিন্তু গত 15 বছর আপনারা দেখেন যে নির্বাচনে কোনো আনন্দ ছিল না। কোনো উল্লাস ছিল না, কোনো অংশগ্রহণ ছিল না। 2014 সালে অনেকগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল অনুপস্থিত ছিল, ভোটার অনুপস্থিত ছিল। 2018 সালে নিশিরাতে নির্বাচন হয়েছে, আর 24 সালে তো আর বলার অপেক্ষা রাখে না, আমি দামি নির্বাচনটা সবাই বলে। তো সুতরাং দীর্ঘদিন পরে আমাদের দেশে প্রায় 15-13 কোটি ভোটার, 3.5 কোটি প্রায় তরুণ ভোটার, তারা ভোটের জন্য প্রস্তুত হচ্ছে। আর নির্বাচন কমিশনকে আসলে সবসময় কিন্তু সংবিধানে ক্ষমতা দেওয়া আছে। আপনার সংবিধানের 118 থেকে 126 অনুচ্ছেদ পর্যন্ত যদি আপনি দেখেন, সেখানে বলা আছে যে কোন পদ্ধতিতে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে, কিভাবে নির্বাচনের পরিবেশ তৈরি করলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, কিভাবে নির্বাচন হলে সবাই বলবে যে নির্বাচনটি সফল হয়েছে এবং সুষ্ঠু হয়েছে। এরকম সমস্ত কথাগুলো সুযোগ সংবিধানে ক্ষমতাগুলো দেওয়া আছে। কিন্তু নির্বাচন কমিশন সরকারের অধীনে এবং বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের অধীনে যখন নির্বাচনগুলো হয় বা স্বাধীন না হওয়ার কারণে বিগত দিনগুলোতে সুষ্ঠু অবাধ নির্বাচন করতে পারে নাই। তো আগামী যে নির্বাচনটি হবে, নির্বাচনটি আমাদের আজকের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বারবার বলেছেন যে অতীতের যে কোনো সময় চেয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। এই কারণে কি জনাব তারেক রহমান কি বলেছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে? নওগাঁর একটি আপনাদের দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেছেন যে আগামী নির্বাচন অনেক কঠিন হবে। তারেক রহমান সাহেব শুধু এখন না, আরও আগে থেকেই কথাটা বলেছেন। যদিও আমরা কেউ বলেছিলাম যে নির্বাচন আমরা কার সাথে প্রতিযোগিতা করব, বড় বড় রাজনৈতিক দলগুলো অতীতে প্রতিযোগিতা করতো, তাহলে তিনি কেন বলছেন? তো এখন দেখলাম যে তিনি একজন শুধু পলিটিশিয়ানই না, তিনি একজন ফিলোসফারও বটে। তিনি যেটা বলছেন যে নির্বাচনটি কঠিন হবে, অবশ্যই কঠিন হবে। কারণ এখানে অতীতের যে কোনো সময় চেয়ে এবার প্রার্থী বেশি হবে, প্রত্যেকের দাঁড়ানোর স্বাধীনতা থাকবে এবং নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কমিশনের আওয়ামী লীগ নেই এখন, মানে নির্বাচন আপনাদের শক্ত প্রতিদ্বন্দ্বী কি এনসিপি না জামায়াত? রাজনৈতিক দল আকারে অনেক সুশীল সমাজ আমাদের বাংলাদেশে অনেক লোক আছে, যারা সমাজের মধ্যে অনেক গ্রহণযোগ্য ব্যক্তি আছে বাংলাদেশে। দেখবেন যে নির্বাচন আস্তে আস্তে অনেক লোকই দাঁড়াবে সেখানে, তাদের ভোট চাওয়ার অধিকার আছে, তারা ভোট চাইবে, জনগণের কাছে যাইবে। তো সুতরাং শুধু রাজনৈতিক দল থেকে নির্বাচনে যাবে, রাজনৈতিক দল করে না, সামাজিকভাবে আছে, সামাজিকভাবে বা তাদের আন্তর্জাতিকভাবে যাদের আমাদের বাংলাদেশে এরকম অনেক সুযোগ্য ব্যক্তি আছে, তারা নির্বাচনে যেতে পারে। তাছাড়া আমরা মনে করি যে এই প্রত্যেকটা দলই, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা দলেরই নির্বাচন করার অধিকার আছে।
জনগণের কাছে আমাদের যাইতে হবে, জনগণ ভোট দিবে, সেজন্য আমরা জনগণের কাছে যাচ্ছি। জনগণ যাদেরকে ভালো মনে একটু করে যোগ করতে তাদেরকে ভোট চাই দিবে। জনাব অ্যাডভোকেট রফিক শিকদার নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেছেন যে আগামী নির্বাচন রেখে নানা ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দুটি বিষয় তিনি খেয়াল রাখতে বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে বিএনপির সুসময় চলছে এখন, এই সুসময় অনেক ঘুঘু কাছে ভিড়বে, এই সুসময় ঘুঘু আসলে কারা? শুনেন, সবসময় দেখবেন যে যখন একটা দল ক্ষমতায় আসে বা তাদের সুযোগ আসে, সেই সময়ে যারা আপনার নানান সময়ে ঘাপটি মেরে থাকে বা অন্য দলে ছিল, তারা আসতে চায় এবং দলের যারা ত্যাগী আছে, ত্যাগী লোকগুলো ছিটকে পড়ে। সে কারণে তারেক রহমান সাহেব সতর্ক করেছেন যে ত্যাগী যারা আছে দলের, তারা যেন কোনোভাবে ছিটকে না পড়ে, কিংবা তাদেরকে সরিয়ে দিয়ে সুযোগ সন্ধানী যারা আছে তারা যেন ঢুকতে না পারে, সে ব্যাপারে তিনি সতর্ক করেছেন। আর ষড়যন্ত্রের ব্যাপারে এটা তো গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানে এটাকে বাধাপ্রাপ্ত করার জন্য নানা রকমের এনার্কি তো চলতেছে, সেটা আমরা বুঝতেছি। সে কারণে আজকে সশস্ত্র বাহিনী থেকেও বলেছে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। কেউ যদি মনে করে যে আবার 111-এর মতো আসবে, সেটা হবে না। তো ওনারা ওনাদের জায়গাটাকে ক্লিয়ার করেছেন। এখানে এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যাদেরকে আমরা পতিত স্বৈরাচার বলি, ফেসিবাদ বলি, তারা আমাদের পাশাপাশি রাষ্ট্র ভারতে আছে, আমরা জানি, সেখানে তারা অফিস টফিস করে ওখানে কাজ টাজ করে। আমার বক্তব্য হলো যে এই নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য যারা 15 বছর ছিল তারা চেষ্টা করবে। এখন বাকি যারা আছে ক্রিয়াশীল রাজনৈতিক দল, তারা মোটামুটি সংস্কার কমিশনের মাধ্যমে আলোচনা ঐকমত হয়েছে, নির্বাচন হবে এবং নির্বাচনের তারিখ যখন মোটামুটি তফসিলের ঘোষণা করবে, কিংবা যখন প্রধান উপদেষ্টা থাকে এবং সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ফেব্রুয়ারির মাসের মাঝামাঝি বা রোজার আগে একটা নির্বাচনের একটা টাইম ফ্রেম তৈরি করেছে, তখন দেখা যাচ্ছে আবার নতুন করে কেউ কেউ বলতে চাচ্ছে যে নির্বাচন হবে কিনা। কিন্তু আমার বক্তব্য হলো, এতদিন কোনো কিছু আলোচনা হয় নাই, তখন চেষ্টা করেছে নির্বাচনকে ব্যাহত করতে। কারণ নির্বাচনের একটা মোটামুটি রোডম্যাপ তৈরি হয়ে গেছে। এখন কেন এরকম কথাবার্তা আসবে? সুতরাং আমি বিশ্বাস করতে চাই যে নির্বাচন সঠিক সময় হবে এবং নির্বাচন করতে জনগণ প্রস্তুত। এমনকি আপনি দেখেন যে অর্থ উপদেষ্টা কিন্তু একটা কথা বলেছে যে আমি আপনার কাছে আরো একবার আসবো, গোলাম মাওলা রনি, একটু ফিরতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন যে বিধান নিয়ে এসেছে না ভোটের, তো এই একতরফা নির্বাচন অতীতে আমরা দেখেছি যে কোথাও আপনার প্রতিদ্বন্দ্বী ব্যক্তি না থাকলে সেখানে তাকে বিজয়ী করে দেয়া হতো। তো সেক্ষেত্রে এখন না ভোট যেহেতু ফিরে এসেছে, নির্বাচন কমিশনের মেরুদণ্ড সোজা হয়েছে কিনা এর মধ্য দিয়ে? না, তার মেরুদণ্ড সোজা হয়নি। নির্বাচন কমিশনের উপরে একটা মনস্তাত্ত্বিক চাপ আছে, বিকজ অতীতে তিনজন প্রধান নির্বাচন কমিশনার, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, 2জন গ্রেপ্তার অবস্থায় আছেন। ফলে ওনার চোখের সামনে সবসময় একটা বেদনা, কষ্ট, ভয়, আতঙ্ক কাজ করবে, এটা স্বাভাবিক। এটা রাজনৈতিক দলগুলোকে এবং বর্তমান সরকার যারা আছে তাদেরকে সর্বশক্তি দিয়ে নির্বাচন কমিশনকে যদি অ্যাসুরেন্স দেওয়া না যায় যে আমরা আপনাদের সঙ্গে আছি, ওনাদের কাছ থেকে আসলে বেটার সার্ভিস পাওয়া যাবে না। 2 নম্বর অতীতে যারা নির্বাচন কমিশনার ছিলেন, সেটা হাবিবুল আওয়াল বলেন বা নুরুল হুদা সাহেব বলেন অথবা রকিবুল হুদা বলেন, তারা সবাই স্ট্রং ছিলেন, ক্ষেত্রে প্রচণ্ড সফল মানুষ ছিলেন। এখন যিনি আছেন তিনিও সফল মানুষ, কিন্তু বয়সের কারণে, চারিত্রিক কারণে তিনি আগের যে কোনো মানুষের চাইতে ব্যক্তিগত জীবনে নরম প্রকৃতি, দুর্বল প্রকৃতির। তো এক্ষেত্রে যেটা আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনগুলো যদি ট্রেডিশনাল পদ্ধতিতে হতো, যেমন ইভিএম বাদ দেওয়া হয়েছে, এটা ভালো জিনিস। তো এখানে আসলে দুর্বল অবস্থাতে নতুন কোনো কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করাটা ঠিক হচ্ছে না। না ভোটের কী দরকার, এখন যেভাবে আছে সেভাবেই থাকলো। এমনি সংস্কার বিভিন্ন কথাবার্তা বলে আননেসেসারি কতগুলো বিষয়গুলো নিয়ে পুরো নির্বাচনের যে প্রক্রিয়াটি, এটিকে জটিল করে তোলা হয়েছে। ফলে আপনার শরীরে যদি শক্তি থাকে, কুয়াত থাকে, সময় থাকে, অর্থ থাকে, তাহলে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। এখন পুরো জাতি ধৈর্য হারিয়ে ফেলেছে। এখন বিএনপি এবং তাদের যারা লোকজন রয়েছে, সব মিলিয়ে ধরেন অলমোস্ট 50% লোক যারা নির্বাচনের জন্য পাগল হয়ে আছে। তো মানে যে কোনো মূল্যে তারা নির্বাচন চায়। আপনি এই যে 50% লোক, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে যারা সবাই মেন্টালি প্রস্তুতি নিয়েছে যে বিনা যুদ্ধে নাহি ছাড়িব এক সুতা মেদিনী, তো সেই জায়গাতে তাদের ডিক্লেয়ার ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। কিন্তু সরকারের সাথে কোঅপারেশন, তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে তারা এটাকে যাকে বলা হয় ফেব্রুয়ারিতে নিয়ে গেছে। এখন এটাকে যদি আপনি ঠেলে মার্চে নেওয়ার চেষ্টা করেন, এপ্রিলে নেওয়ার চেষ্টা করেন, আই এম শিওর
বিএনপি এটাকে আবার ঠেলে ফেব্রুয়ারি মানে ডিসেম্বরে নিয়ে আসবে। এবং সেই সংঘাত মানে সেই সংঘাত আসলে এখন যারা বড় বড় কথা বলছেন, এরকম বিএনপি যদি সংঘাত শুরু করে, ওই সংঘাত মোকাবেলা করার জন্য আবার শেখ হাসিনা আবার আওয়ামী লীগকে ডেকে আনতে হবে বর্তমান সরকার। আদারওয়াইজ বিএনপির সাথে আসলে লড়াই করার মধ্যে এখন যারা বড় বড় কথা বলছেন, ঘণ্টাখানেক সময় তারা টিকবে না, 33 মিনিট বা 34 মিনিট সময় তারা টিকতে পারে। দিস ইজ দ্য রিয়ালিটি। ফলে এখানে আমার কাছে মনে হচ্ছে যে রাজনীতিতে যারা আছেন, খেলাধুলা করছেন, মনটা পরিষ্কার করুন। এই 2 নম্বরই মন নিয়ে, 2 নম্বরই চিন্তা নিয়ে এগুলো হবে না। আচ্ছা, এই সংঘাতের ভয়ে কি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েছেন? কারণ এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তো বলেছে আগে সংস্কার, যদি সংস্কার হয় তাহলে দেখা যায় যে নির্বাচন খুব দেরিতে হবে। এটা তারেক রহমান সাহেবের কাছে আমার কাছে যেটা মনে হলো, ওনার সাথে আমার এই ব্যাপারে কথা হয়নি, কিন্তু আমি ওনার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো যে উভয়ই একটা মাঝামাঝি জায়গাতে ছাড় দিতে চেয়েছেন। ইট ওয়াজ এ গুড ডিল। উনি জুন থেকে ফেব্রুয়ারিতে আসছেন, এটা আমরা বাংলাদেশ থেকে আগেই আশা করেছিলাম যে এরকম একটা কিছু হবে। আবার তারেক রহমান সাহেব ডিসেম্বর থেকে ওখানে চলে গেছে। তো এরকম একটা ফ্রেন্ডলি আন্ডারস্ট্যান্ডিং, এখানে কোনো জিদাজিদি জয় পরাজয়ের ব্যাপার ছিল না। দুজন ভদ্রলোক মানুষ, দুজন প্রধান ব্যক্তি কাছাকাছি বসছে, তো সেখানে একটা সুন্দর নেগোসিয়েশন হয়েছে। সো বিএনপি কিন্তু তারেক রহমান সাহেবের এই সিদ্ধান্তকে রেসপেক্ট করছে। বিএনপির যারা নেতাকর্মী তারা কিন্তু বলতে পারতো যে আমরা 15-16 বছর যাবত এত কষ্ট করছি, এখানে এক্সিকিউটিভ কমিটির বৈঠক হলো না, মিটিং হলো না, এমনকি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রোগ্রাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হলো না, আপনি একা একা সিদ্ধান্ত নিলেন কেন? তারা বলেনি। তারা কিন্তু তাদের সুপ্রিম নেতাকে ওইভাবে সম্মান করেছে। তো একইভাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু কারোর সঙ্গে আলাপ করেননি। তিনিও কারোর সঙ্গে আলাপ করেননি। আলাপ না করে তারেক রহমান সাহেবের মতো তিনিও একটা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বিএনপি যেভাবে তারেক রহমান সাহেবকে রেসপেক্ট করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন আছে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেসপেক্ট করে নাই। অনেকে টিপ্পনি কাটছে, অনেকে ফোড়ন কাটছে। অনেক রাজনৈতিক দলগুলো যারা মানে গত কয়েক মাসে একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, বট গাছ হয়ে গেছে, সাগর মহাসাগর হয়ে গেছে, তারা যে ডক্টর ইউনূসের জন্য যাদের এই অবস্থা, তারা এই ভদ্রলোককে, সম্মানিত মানুষকে নানা রকম টিপ্পনি কেটে এই তারেক রহমান সাহেব আসলে ঢুকে গেলে, সে ওটায় ঢুকে গেছে, কথাবার্তা বলে এই লোককে অপদস্থ করার চেষ্টা করছে। ফলে এটা রাজনীতির জন্য শুভ ফল নয়। একটু জানতে চাই আপনার কাছে যে তারেক রহমানের সাথে বিএনপির প্রধান উপদেষ্টা যে বৈঠক হলো, বৈঠকের আগে বিএনপি বলেছেন ডিসেম্বরে নির্বাচনের কথা, কিন্তু সেই নির্বাচন ফেব্রুয়ারিতে গিয়েছে। কিন্তু এনসিপি জামায়াত বলেছে যে আরও পরে নির্বাচন দিয়ে সংস্কার করা হোক আগে। তো প্রধান উপদেষ্টার সাথে এনসিপি জামায়াতের দূরত্ব বেড়ে গেছে এবং বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বন্ধুত্ব তৈরি হয়েছে কিনা? না, মূল ব্যাপারটা হলো যেখানে আমরা কোনো কিছু রিড করতে পারছি না। মানে বিএনপির সব কিছু রিড করা যাচ্ছে, কেন বিএনপি হ্যাজ এ লং আউটস্ট্যান্ডিং ক্যারেক্টারিস্টিক্স। তারেক রহমানের এই দেশের মানুষ তার শৈশবকাল থেকে তাকে চিনে। এখানে যারা মির্জা ফখরুল থেকে শুরু করে যত সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা দেশবাসী চিনে। ফলে এদের মুনাফিকি করার কোনো সুযোগ নেই। কিন্তু মূল ব্যাপার হলো যে তাদের যারা প্রতিপক্ষ রয়েছে তাদেরকে তো আমরা চিনি না, তাদের খুব সীমিত আকারে চিনি। ফলে আমরা তাদের চোখের দিকে তাকিয়ে তাদের মনের ভাষা বুঝতে পারছি না, তাদের মুখের দিকে তাকিয়ে তাদের শব্দ শুনে তাদের ব্রেন কি রেসপন্ড করছে বুঝতেছি না। এখন ধরেন জামাতের মতো একটা দল, আওয়ামী লীগের মতো একটা এত বড় শক্তিশালী, কৌশলী, এত গোয়েন্দা, এত কিছু সব কিছু থাকা সত্ত্বেও 10-12 বছর যাবৎ তাদের মধ্যে লুকাইয়ে থাকছে। আওয়ামী লীগ টেরও পায় না, শেষ পর্যন্ত গাং বানাই দিয়েছে আওয়ামী লীগকে, গুপ্ত রাজনীতি। তো সেই মানে জামাতকে এখন আমরা হঠাৎ করে রাতারাতি চিনে ফেলবো যে তারা কি এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করছে এটা কি অভিনয় নাকি অরিজিনালি, এটা আমরা বুঝতে পারতেছি না। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলছেন তারেক রহমান সাহেবের সাথে, জামাতের সাথে, এটি কি সত্য না মিথ্যা আমরা বুঝতে পারতেছি না। চোখ যেমন মানে ধোঁয়াশার মধ্যে একটা রহস্য রয়ে গেছে। অ্যাডভোকেট রফিক শিকদারের কাছে যাওয়ার আগে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে সম্প্রতি ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের একটি গবেষণায় দেখা গেছে যে গত 8 মাস আগে তারা যে গবেষণা চালিয়েছেন সেখানে 38% মানুষ কাকে ভোট দিবেন বুঝতে পারেননি। আর 8 মাস পরে এখন যে গবেষণা করেছে সেখানে 48.50% মানুষের সিদ্ধান্তহীনতা বেড়েছে। এই যে এত সংখ্যা বেড়ে যাওয়ার, এগুলো কি রাজনৈতিক দলের প্রতি অনাস্থা বা আস্থা হারিয়ে যাচ্ছে কিনা? আমি ব্র্যাক নামক প্রতিষ্ঠান এবং এদের জরিপকে 2 পয়সার মূল্য দিতে চাই না। এটা ধড়িবাজ। এই রাজনৈতিক দলকে বিভ্রান্ত করার জন্য, জনগণকে প্রতারণ করার জন্য এরকম একটা জরিপ করা হয়েছে। আমাদের দেশে আসলে জরিপের উপর ভোটের ফলাফল নির্ভর করে না, এটা উন্নত বিশ্ব হয়। আমাদের দেশে নির্বাচনের একদিন আগের রাত্রে, মানে সে একে দেখা গেল যে নির্বাচনের মানে আমরা দুজন তো আমরা জানি এগুলো, মানে সারা মাস, সারা বছর, 6 মাস, 1 বছর, 6 বছর, 10 বছর যে জনগণ সিদ্ধান্ত নিয়েছে ধরেন কালো মিয়াকে ভোট দেবে, কিন্তু কালো মিয়ার উল্টো দিকে আছে পটল মিয়া।
পটল মিয়া তার আগের রাত্রে এমন কিছু করছে, সকালবেলা দেখা গেল যে জনগণ গিয়া পাইকারি হারে পটল মিয়াকে ভোট দিতেছে। এটা হলো আমাদের দেশের ট্রেডিশন। এখানে জরিপ দিয়ে মানে নীতি নৈতিকতা শিক্ষা দীক্ষা জ্ঞান গরিব এগুলো হয় না। আমরা যারা রাজনীতি করি আমাদেরকে সেই মাঠের রাজনীতি প্রত্যেকটা গ্রামে, আমার এলাকাতে আমি যে নির্বাচন এলাকা 19টি ইউনিয়ন, 19টি ইউনিয়নের লোকজনের মন মানসিকতা চিন্তা চেতনা 19 রকমের। এমনকি প্রতিটি গ্রামে, এক গ্রামে যেভাবে কথাবার্তা অন্যভাবে হয় না, তো এটা আসলে জরিপ দেওয়া হয় না। 2 নম্বর হলো যে এই যে মানে যে প্রতিষ্ঠানটি, এরা আমেরিকার ডিপ স্টেটের পার্ট, দ্য পার্ট, তারা এনজিও করে, এনজিওর সাথে গ্রামীণ ব্যাংক, তারপরে গ্রামীণ ফোন, এই ব্র্যাক, তারপর অন্যান্য যে সমস্ত প্রশিকা, ডেইলি স্টার, প্রথম আলো, এদের একটা সিন্ডিকেট আছে। এরাই যে যাকে যে করছে, তারা ব্যবসা করে দুধের ব্যবসা, তারা ব্যবসা করে ব্যাংকের ব্যবসা, তারা গরিব মানুষের ঋণ দেয়, ঋণ নেওয়ার পরে সেই ঋণ আবার জোর করে আদায় করে, সেই টাকা দিয়ে আবার তারা এই দেখেন ঢাকা শহরের সবচেয়ে দামি একটা বিল্ডিংয়ে তারা অফিস করে। দেখে বোঝা যায় গরিব মানুষের রক্ত চোষা টাকা দিয়ে কাজগুলো করে। তাদের হঠাৎ করে এই নির্বাচন নিয়ে এত আগ্রহ হইলো কারণ এটা আমার বোঝার না। তারা তো জরিপ করার জন্য, দে আর নট অ্যাপয়েন্টেড টু ডু আর কন্ডাক্ট দ্যাট কাইন্ড অফ সার্ভে। জরিপ তো এর আগে সানেমও করেছিল। সানেম কারা আবার, তারাও তো মানে বাংলাদেশে যারাই গঠন যায়, এখন মূল ব্যাপার হলো এখানে জরিপ করার জন্য যে জরিপ প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে, যেমন আমাদের দেশে ধরেন সিপিডি, তারা অর্থনৈতিক সেক্টরে কাজ করার জন্য একটা সুনাম সুখ্যাতি অর্জন করেছে। আবার ধরুন বদিউল আলমের সুজন, তারা ইলেকশন সংক্রান্ত একটা কাজকর্ম করেন। কিন্তু ব্র্যাকেট তো আসলে আমাদের নেম অ্যান্ড ফেম এই ধরনের জরিপের জন্য নয়। হ্যাঁ, তাদেরকে আমরা জানি, তারা আড়ং দুধ বিক্রি করে, তারা জামা কাপড় বিক্রি করে, তারা কাঁথা সেলাই করে, তারা ক্ষুদ্র ঋণ দেয়, তারা মৎস্য চাষ করে, এই জিনিসগুলো তারা জরিপ করে এবং তাদের জরিপের উপর একবার বাংলাদেশ নাচানাচি করবে। আমার কাছে মনে হচ্ছে না যে এটার মধ্যে একটা ধান্দাবাজি আছে। যে লোক একটা ধরেন তাদের জরিপকে আপনি যুক্তিযুক্ত মনে করছেন, তাদের ধান্দাবাজি মনে করছে, যুক্তিযুক্ত না, মানে এর মধ্যে উদ্দেশ্য আছে, কোন উদ্দেশ্য আছে। ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছে একটু আসতে চাই। তারেক রহমান তো বলেছিলেন যে দলের সুসময় চলছে, কিন্তু গত 8 মাসের তুলনায় এখন 8 মাস পরে যে জরিপ হয়েছে সেই জরিপে 16.30% থেকে নেমে এসেছে 12% ভোটে। তো এত ভোটার কমে যাওয়ার কারণ কি? দখলবাজি, চাঁদাবাজি বা এ কারণে, বা বিএনপির প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলছে কিনা দিন দিন? হারিয়ে ফেলছে বা জনপ্রিয়তা কমে গেছে, এটা কিন্তু আপনি নির্ধারণ করতে হবে নির্বাচন করার মধ্যে দিয়ে। নির্বাচন করা ছাড়া আপনার এটা বের করা খুব মুশকিল। আর দ্বিতীয়ত তারেক রহমান সাহেব সুসময়ের কথা বলতে যেটা আপনি বলতেছেন, তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে গত 15 বছর নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, জঙ্গলে ছিল, আপনার কারাগারে ছিল, গুম হয়েছে, খুন হয়েছে। এমনকি আপনার যদি দেখেন যে সর্বশেষ তো আমাদের দেশে এই যে জুলাই আগস্ট, যেটা 2024 সালে একেবারে আজকে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3 আগস্ট থেকে যে সাক্ষ্য গ্রহণ হচ্ছে, সেখানে তো স্পষ্টই আপনার সাবেক আইজিপি বলতেছে যে প্রধানমন্ত্রী নিজে বলছে গুলি করার জন্য, এবং গুলি হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করার জন্য, হেলিকপ্টার থেকে গুলি হয়েছে। এই যে নানক সাহেবকে এবং ওবায়দুল কাদের সাহেবকে দায়িত্ব দিয়েছে ছাত্রলীগকে নামানোর জন্য, মাঠে নামিয়েছে, ছাত্রদেরকে হত্যা করার জন্য হত্যা করেছে, গুলি করতে বলেছে, গুলি করেছে। তো এই পরিস্থিতি তো ছিল। তো এই পরিস্থিতি থেকে 5ই আগস্টে আমরা না, যখন জরিপ চালানো হয়েছিল 8 মাস আগে, তখন তো এই পরিস্থিতি ছিল না। বলতেছি পরিত্রাণ পাওয়ার পরে এখন যে দেশের অবস্থা, ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ, সেই সময়ে দেশের মানুষের সুসময় যে একটা ফেসিস্ট সরকার আপাতত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, যদিও আমরা গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যেতে চাচ্ছি, সেটা তারেক রহমান বলতে চেয়েছেন। সুসময় বলতে এটা যে এখন আমাদেরকে আর গুলি খেতে হচ্ছে না, এখন আমাদেরকে আর মিথ্যা মামলায় হয়রানি হতে হচ্ছে না, এখন আমাদেরকে কারা প্রকোষ্ঠে মিথ্যা মামলা নিয়ে যেতে হচ্ছে না, সেটা বলেছেন। আর আপনি যেটা বলতেছেন যে জরিপের কথা বলতেছেন বা জনমতের কথা বলতেছেন, এটা তো আপনাকে নির্বাচন ছাড়া প্রমাণ করা যাবে না। আপনি যদি 91 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনের কথা যান, তো তখন তো শেখ হাসিনা আমরা শুনেছিলাম যে তিনি ক্যাবিনেট পর্যন্ত গঠন করে ফেলেছিলেন, প্রধানমন্ত্রী হবেন, কাকে মন্ত্রী হবে, কোন মন্ত্রী পরিষদে। কিন্তু 27 ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে দেখা গেছে যে বিএনপিকে দেশের মানুষ ভোট দিয়েছে। বাংলাদেশের সবচেয়ে স্ট্যান্ডার্ড নির্বাচন ছিল সেই 91 সালের নির্বাচন, এবং বেগম খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করে 5টিতে তিনি জয়লাভ করেছিলেন। শেখ হাসিনা 3টিতে দাঁড়িয়ে ঢাকা শহরের 2টাতে হেরেছিলেন, কোকা সাহেবের সাথে এবং মেজর সাহেবের সাথে। সুতরাং এটা জনগণের, কিন্তু তাদের মিছিল মিটিং কি ছোট হয়েছিল? মিছিল মিটিং তো বড়ই ছিল। জনগণের ব্যাপার, জনগণ কাকে ভোট দেবে। তো আজকের এই পরিস্থিতি তাই। আরেকটা কথা আমি আপনাকে বলি, আমাদের আসলে মানুষ আমরা জানাচ্ছি, আমাদের মানুষ হিসেবে আমরা কতটুকু সচেতন, কতটুকু ভালো, কতটুকু সৎ, কতটুকু নীতিবান, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এই যে গত 15 বছর যত অপকর্ম হয়েছে, একটা আপনার এই যে নির্বাচন কমিশনের যে এই প্রধান নির্বাচন কমিশনকে আপনার কমিশনকে জুতা পেটা করেছে। হ্যাঁ, আমরা মব ভায়োলেন্স আমরা পছন্দ করি না, আমাদের নেতা তারেক রহমান সাহেবও বলেছেন যেটা আমরা চাই না মব। কিন্তু এই সকল তথাকথিত নির্বাচন কমিশনার কেউ বলেছে যে না, এরকম রাতে নির্বাচন আমরা করতে চাই না, আমি পদত্যাগ করলাম? পদত্যাগ করেছে। এই যে গত 15 বছর এই আওয়ামী লীগের সরকারের কোন সরকার তার ব্যর্থতার কারণে কি
একটা মন্ত্রী কি পদত্যাগ করেছে? কিংবা একটা এমপি, কিংবা আপনি যে জুলাই আগস্টে যে এরকম ঘটনা হলো, পালিয়ে গেছে, আপনার কি ইতিহাসে আপনি জানেন যে এই প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছে হেলিকপ্টারে, বাকি এমপিরা কোথায়? এরাও পালিয়ে গেছে। এবং কেউ কেউ শুনেছি চোরাপথে পালিয়ে গেছে। চোরাপথে তো চোরা কারবারই হয়, চোরাপথে কি রাজনীতিবিদরা পালায়? রাজনীতিবিদরা অকথ্য সৈনিক, তারা রাজনীতি মোকাবেলা করে। একটা নেতা কি মোকাবেলা করেছে? এখন আমার কথাটা হলো যে একটা এমপি কি পদত্যাগ করেছিল? একটা সচিব আওয়ামী লীগের যে না আমি এরকম সুশাসন চাই না। আপনারা ক্ষমতায় গেলে কি আবার হচ্ছে ওই আওয়ামী লীগের মতো নির্বাচন কমিশনকে আবদ্ধ করে রাখবেন কিনা? না, নির্বাচন কমিশন তো স্বাধীন, এবং নির্বাচন কমিশনকে স্বাধীনভাবেই কাজ করতে দেওয়া হবে। এবং আমরা যে গত কয়েকবার যে আমরা সরকারি ছিলাম, আমাদের কি এইভাবে দেশ ছাড়ার পালানোর ইতিহাস আছে? এটা দেখবেন বেগম খালেদা জিয়া ক্ষমতা যখন ছাড়েন, তিনি ওই প্রধানমন্ত্রী থেকে আপনার নয়াপল্টনে সমাবেশ করেছেন, সমাবেশ করে বাসভবনে ফিরে গেছেন পদত্যাগ করে, গণভবনে পদত্যাগ করেছেন, সমাবেশ করেছেন। তারপরে এটি তো রাজনীতির শিষ্টাচার। 96 সালে 15ই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ জামাতকে নিয়ে আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, কিন্তু যে মেনে নিয়েছেন গণতন্ত্রের বিরোধী। এটা হচ্ছে ইতিহাস। বেগম খালেদা যে ইতিহাস স্থাপন করেছে। আমরা যে গত 15 বছর আমরা আমাদের গুম খুনের শিকার হয়েছি, আমরা কারাগারে, আমি নিজেও বারবার গিয়েছি। আমরা কিন্তু পালিয়ে গেছি? পালিয়ে যাইনি। আওয়ামী লীগের কাছে পালিয়ে গেছে। তারা এমন একটা ব্যর্থ রাজনৈতিক দল। আজকে রাজনৈতিক যে সংকট বাংলাদেশে, এটা আমাদেরকে উত্তরণ ঘটাইতে হবে। কিন্তু এটার জন্য আমি বলবো যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি দায়ী। এবং আপনার আওয়ামী লীগ এই পালানোর মধ্য দিয়ে আগামীতে যে নির্বাচন হবে, সেই আওয়ামী লীগ যেহেতু নেই, তাদের যে ভোটার রয়েছে, সেই ভোটার কাদেরকে ভোট দেবেন? আমি বিশ্বাস করি এবং তারা যদি এখানে, অনেকে বলছে, সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে আগামী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। না, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া, আওয়ামী লীগ তখন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে বিচার করার জন্য, রাজনৈতিকভাবে তাকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমার বক্তব্য বলতে, নিষিদ্ধ করার আগেও এই যে আপনার 5ই আগস্টের পরে 15ই আগস্ট ছিল, তারা কি কোথাও কি এক পাতিল খিচুড়ি রান্না করেছে? 15ই আগস্ট পালন করেছে কোথাও? তারা কি একটা মিলাদ পড়িয়েছে কোথাও, যে আপনার মিলাদ পড়িয়েছিল, ব্যানারটা ছিঁড়ে ফেলছে কেউ, যে আমরা খিচুড়িটা ফেলে দিয়েছে? দেখেছেন কোথাও বাংলাদেশে? তো মিডিয়ার যুগ স্বাধীন। তারপরে আপনার এই যে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী মাজারে কি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গিয়েছে একটা ব্যানার নিয়ে? 16ই ডিসেম্বর ছিল এই আপনার বিজয় দিবস, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, আমরা তো কোথাও দেখি নাই। তারপরে তারা ব্যান হয়েছে, তাদের নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু নিষিদ্ধ করার আগেও কি তাদের কোথাও দেখেছেন? তারা নৈতিকভাবে তারা পরাজিত হয়েছে। আর আওয়ামী লীগ একেবারে অরিজিনাল যারা আওয়ামী লীগকে পছন্দ করতো, যে আদর্শিক রাজনীতি যদি বলেন, তারা আওয়ামী লীগের হাইব্রিডের কারণে তারা অনেক আগেই সরে গেছে ধীরে ধীরে। তারা বলছে এই আওয়ামী লীগ করা যায় না। সুতরাং আপনি আওয়ামী লীগের ভোটার যদি হিসাব করতে চান, এখন আপনি হিসাব মিলাতে পারবেন না। কারণ আওয়ামী লীগের অনেক লোক আওয়ামী লীগ থেকে চলে গেছে। আগামী দিনে আমাদের যেটা কাজ হবে, বাংলাদেশের সবাই তো আমাদের নাগরিক। আপনাদের বিরুদ্ধে কিন্তু একটি অভিযোগ আছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। না, পুনর্বাসন আওয়ামী লীগকে নয়, ভালো মানুষ যারা আছে সমাজের, ভালো মানুষ যারা আছে, ওরা বিএনপির রাজনীতি করবে। আর ভালো যারা অনাচার করে, অত্যাচার করে, যারা আপনার দুর্বৃত্ত, তাদের বিএনপিতে তাদের স্থান থাকবে না। তো সুতরাং আগামী দিনে আমরা সেই রাজনীতি করতে চাই। রাজনীতি থেমে থাকে না। রাজনীতি হচ্ছে আপনার প্রবাহিত নদীর মতো। দি ব্রুক আলফ্রেড টেনিসন লিখেছিল যে ম্যান মে কাম অ্যান্ড ম্যান মে গো, বাট আই গো অন ফর এভার। তো প্রবাহিত নদীর মতো। আরেকটি প্রশ্ন করতে চাই যে নির্বাচন কমিশন যখন নির্বাচনের প্রক্রিয়া সব গুছিয়ে নিয়ে আসতে চাচ্ছে, এমন সময় সিদ্ধান্তহীন মানুষের সংখ্যা বেড়েছে। তো এমন পরিস্থিতিতে আপনাদের আগামীতে যে নির্বাচন করবেন, আপনারা সেই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী কাকে করবেন, আপনারা বাছাই করবেন? এটা আমাদের এখনো সেটার সময় আসে নাই। নির্বাচন কমিশন তাদের কাজ করতেছে। নির্বাচনের প্রধান তিনি বলেছেন যে আমরা মোটামুটি প্রস্তুত সুষ্ঠু নির্বাচন করতে। আইনশৃঙ্খলা বাহিনী জেলে সাজানো হচ্ছে, আরও কাজ চলতেছে, আশা করি যে আরও করবে। সেনাবাহিনী সেখানে 80,000 বাংলাদেশে ডেপ্লয়েড হবে, তারা তাদের কাজ করবে। আর বিশেষ করে শুনেন, যত বাহিনী যত ফোর্সি বলেন, মেন্টালিটি যদি আমরা ভোটার যারা আছি, জনগণ আছি, আমরা যদি পজিটিভ না থাকি, তাহলে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। আওয়ামী লীগ দেখেন তারা দিনেও কিন্তু ভোট কাটতে পারতো, কারণ আমাদেরকে তারা মামলা টামলা দিয়ে অ্যারেস্ট করে একদম জেলা টেলে ঢুকাই দিছে। তাদের রাতে কিন্তু কোনো দরকার ছিল না। সেখানে কিছু প্রশাসনের লোক আর অস্ত্র উৎসাহ হয়ে তারা একদম সহযোগিতা রাতে কেটে ফেলেছে। এবং নির্বাচন কমিশনও কিন্তু দায়িত্ব নিয়ে বলেছে কথাটা, যে ভবিষ্যতের দিনে ভোট টালতে হবে না। এটা কিন্তু আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা প্রথম বলি নাই, নির্বাচন কমিশন থেকে বলেছে যে ভবিষ্যতের দিনে ভোট টালতে হবে না। এখন আমাকে তো রাতে করার দরকার ছিল কি? আমরা যারা জনগণ আছি,
12.5 কোটি 15 কোটি ভোটার আছে, আমরা নির্বাচন করতে সহযোগিতা করব। আমরা যদি সহযোগিতা করি, পজিটিভ থাকি, নির্বাচন সুষ্ঠু হবে, পরিবেশ ভালো থাকবে, পজিটিভ থাকবে। আর প্রতিপক্ষ যদি বলেন নির্বাচনে তফসিল ঘোষণা করার পরে কারা কারা দাঁড়াবে, কারা কারা নির্বাচনে প্রতিযোগিতা করবে, সেটার উপরে ডিপেন্ড করবে যে কে কার প্রতিদ্বন্দ্বী হচ্ছে। এর আগে তো বলা যাবে না। যেমন রনি সাহেব আছেন, তিনি এখন ধরেন যে কোনো এই রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে উনি কোনো ধরনের রাজনৈতিক কোনো দল পদ ব্যবহার করলেন বা কোনো রাজনৈতিক দলের কথা ব্যবহার করেন না। দেখা গেল যে নির্বাচন আসলে তিনি প্রয়োজন মনে করলেন যে না, আমি নির্বাচন করব, আমার তো একটা পরিচিতি আছে। তো যেখান থেকে তুমি ইলেকশন করবেন, ওনার একটা পরিচিতি আছে, তিনি একটা শক্ত কেন্দ্রের যে সাবেক এমপি ছিল, হতে পারে। এরকম আমার কথা হলো যে নির্বাচনটা তো সবার জন্য অবারিত। সুষ্ঠু নির্বাচন যখন হবে, দেখবেন যে সমাজের ভালো ভালো মানুষ যারা আছে তারা নির্বাচনের দিকে আসবে। ইভেন আপনাকে শেষ করি, ইভেন আপনাকে বলি যে আওয়ামী লীগ সরকার যে স্থানীয় সরকারটাকে শেষ করে দিয়ে গেছিল দলীয় প্রতীক দিয়ে, সেটাও কিন্তু এই নির্বাচন কমিশন কিন্তু বন্ধ করেছে, সংস্কার করে। সুতরাং আগামী দিনে দেখবেন স্থানীয় সরকার নির্বাচন করে তো সমাজের ভালো ভালো মানুষ যারা আছে, সমাজসেবক, শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, তারা দেখবেন শেষ পর্যন্ত নির্বাচন করতে অংশগ্রহণ করবে। ফলে সমাজে একদম তৃণমূল থেকে ভালো ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা রাষ্ট্র কাঠামো তৈরি হবে। আমরা রাষ্ট্রের যে প্রধান প্রধান অর্গানগুলো আছে সেগুলো ধ্বংস করে দিয়েছিল, সেগুলো আস্তে আস্তে এখন এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে জনগণ খুব বেশি চাওয়া না, তারা ঠিক করবে। আমরা আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে সুন্দর পরিবেশ তৈরি করব। প্রশ্ন করতে চাই, আপনি সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন যে তারেক রহমান দেশে ফিরলে প্রধান উপদেষ্টার জনপ্রিয়তা, যমুনা এখন যারা যাচ্ছে তাদের অর্ধেকও যাবে না, তখন তারেক রহমানের বাসভবনের দিকে যাবে, কেন? এখনো যমুনাতে এখনো জনগণ যাচ্ছে না। যমুনাতে সরকারি কর্মকর্তারা যাচ্ছে, ওনার আপনজন যারা আছে তারা যাচ্ছে, কিন্তু তারেক রহমান সাহেব যেহেতু জনগণের নেতা, তার কাছে তো জনগণ যাবেই। মানে ডক্টর ইউনূসের থেকে তখন তারেক রহমানের দিকে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের তুলনা কেন করছেন আপনি? বাংলাদেশ একটা বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান, উনি এতদিন যাবত এই রাজনৈতিক দলটা এককভাবে চালাচ্ছেন। তার যে স্ট্রেংথ, তার যে স্ট্যাবিলিটি, তার সঙ্গে আসলে কোনো অরাজনৈতিক ব্যক্তির তুলনাই হয় না। আপনি এখন তার সঙ্গে হয়তো অন্য রাজনৈতিক দল শেখ হাসিনার তুলনা হতে পারতো যদি তিনি দেশে থাকতেন। মানে দুজন ভিন্ন পেশা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে একজন নোবেল লরিয়েট, একজন ইকোনমিস্ট, তো তার সাথে হয়তো অমর্ত্য সেনের তুলনা করা যেতে পারে। তিনি বাই অ্যাক্সিডেন্ট একটা জায়গাতে আসছেন, তিনি একটা পলিটিক্যাল অফিস হোল্ড করছেন, ইট ডাজ নট মিন হি ইজ এ পলিটিশিয়ান। ফলে তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে তার সাথে যে জনগণের অ্যাডাপশন, তার পার্টির অ্যাডাপশন, অনেক মানুষ তার দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন। তো ওখানে লোকজন যাবেন না তো যাবেন কোথায়? আলী রিয়াজের কাছে? কার কাছে যাবেন? ওনার কাছে তো যাবেন, এটি তো স্বাভাবিক। জি, ধন্যবাদ। অভ্যুত্থানের 12 মাস পরে যে লুণ্ঠিত অস্ত্র, যেগুলো লুণ্ঠন করা হয়েছে, সেই অস্ত্র ফেরতের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে অস্ত্র ফেরত দিতে, এবং পুরস্কারও ঘোষণা করা হয়েছে। তো এই অস্ত্র দিয়ে আগামী নির্বাচন হুমকির মুখে পড়বে কিনা? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনও স্বাভাবিক হয়নি, তো সেক্ষেত্রে এটা কোনো শঙ্কা রাখে কিনা? আমাদের সমাজে তো ওইগুলো ছাড়াও অনেক অবৈধ অস্ত্র আছে, যেগুলো লুট হয়েছে সেগুলোর বাইরে অনেক অবৈধ অস্ত্র আছে। এগুলো ব্যবহার হবে কিনা? কারণ কিছুদিন আগেও কিন্তু দেশীয় অস্ত্র নিউ মার্কেট এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। নির্বাচনের সময় আসলে ওইভাবে অস্ত্র ব্যবহৃত হয় না। নির্বাচনের সময় যেটা হয়, হুন্ডা, গুন্ডা, ওই 2-4টা ককটেল, এইগুলো যারা স্থানীয়ভাবে রাজনীতি করেন তারা ওটা সামাল দিতে পারেন। সমস্যাটা হইল নির্বাচনের আগে এই অবৈধ অস্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা অবনতি, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, এই জিনিসগুলো বেড়ে যায়। এবং এখানে যে কথাগুলো মানে ইদানিংকালে শোনা যাচ্ছে, কেউ বলছেন যে আমাদের হাতে অস্ত্র ছিল, বা কেউ বলার চেষ্টা করছেন যে আমরা সশস্ত্র লড়াই করার ব্যাপারে আমাদের প্রস্তুতি ছিল, দরকার হলে আবার দ্বিতীয় বিপ্লব করব, তৃতীয় বিপ্লব করব। তো সেই ক্ষেত্রে আসলে যে কোনো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, এগুলো আমাদের জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির জন্য, মানে এগুলোর জন্য একটা মারাত্মক হুমকি। কিন্তু নির্বাচন একটা আলাদা একটা জিনিস। এখানে দুটো বিষয় হলো, নির্বাচন যখন চলে যায় তখন 90% যে নির্বাচনের পরিবেশ, পরিস্থিতি, আনন্দ, উৎসব সব কিছু পলিটিশিয়ানদের উপর নির্ভর করে, তারা যারা অংশগ্রহণকারী। এখন একটা এলাকাতে ধরুন বিএনপির প্রার্থী খুব শক্তিশালী আছেন, তো তিনি যদি দুর্বল প্রার্থীকে একটা ফ্লোর দেন, স্পেস দেন, এমনকি নিজের মঞ্চে জায়গা দেন, তো সম্মান বাড়ে, ওইটা তার উপর নির্ভর করবে। এবং এই 300টি আসনই 300 রকম পরিবেশ তৈরি হয়ে যাবে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তারা একটা ভারসাম্য তৈরি করে, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বতঃস্ফূর্ত হয়ে শক্তি প্রয়োগ করে একটা ভালো নির্বাচন করবে, জনগণকে আনবে। বিশ্বাস করেন, বাংলাদেশের সমস্ত মিলিটারি যদি প্রার্থী ভালো না হয়, প্রার্থী যদি আকর্ষণ না থাকে,
2% লোকের ভোট কেন্দ্রে আনতে পারবে না, এই অবস্থা। কিন্তু যদি প্রার্থী ভালো হয়, এটা ফ্যাক্ট। আর যদি প্রার্থী ভালো হয় কিছু দরকার নাই, ওই যে হ্যামিলনের বাসিওলানের মতো খালি ডাক দিবে, 90% লোক ভোট কেন্দ্রে এসে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভোট দিয়ে এবার রাত্রি 11টা-12টা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে যে আমি ভোট দিলাম, রেজাল্টটা কী হলো। এটা হলো ভোটের মাঠে একটা বাস্তবতা। সংস্কার না হলে তো মানে সংস্কার এবং পিআর পদ্ধতি এই বিষয়গুলো নিয়ে জামায়াত এনসিপির মধ্যে একটি দেখা যাচ্ছে। এগুলো নির্বাচনকে বানচাল করা, নির্বাচনকে এখন তারা আন্দোলন করতে চাচ্ছে এটি নিয়ে। করুক, তারা আন্দোলন করুক। আন্দোলন করে তারা কি বিএনপির সাথে আন্দোলন করে পারবে নাকি? মাথা খারাপ, কিছু পারবে না। কারণ সেনাবাহিনী, যেটা বিএনপির একমাত্র ভয় হলো সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ, যেটা শেখ হাসিনা ব্যবহার করেছে। এখন সেই পুলিশ, সেনাবাহিনী এদেরকে যদি বিএনপির প্রতিপক্ষ যারা আছে তারা ব্যবহার করে, তাহলে দেখা গেলো যেগুলো ইস্যু নয় সেগুলো ইস্যু হতে পারে, যেগুলো কোনো গুরুত্ব নেই সেগুলো হতে পারে, যেগুলো নাটক না সেগুলো হতে পারে। আমাদের বাংলাদেশ তো সব সম্ভবের দেশ, কোনো কিছু পারফেক্টলি বলা যাচ্ছে না কোনো ক্ষেত্রে। আপনি তো একটি অনুষ্ঠানে বলেছেন যে জামায়াতের প্রার্থীকে অনেকে মানে তাদের যে বউ আছে তারাও ভোট দেবেন না, কিন্তু কেন আপনি এমন মন্তব্য কেন করেছেন একটু জানতে চাই। এটা আমি বলি না, এটা মূল ব্যাপার হলো আমার সঙ্গে রশিদুজ্জামান মিল্লাত আছেন। তো রশিদুজ্জামান মিল্লাত ছিল আমাদের বন্ধু মানুষ। তো সে আমরা অফ ইয়ারে বলতেছিলাম যে এরকম জামাত তো যাকে বলা হয় অনেক জামাতের নেতা আছেন, তাদের বউরাও তাদেরকে ভোট দেবে না। তা আমি বললাম যে আপনি বলেন এটা করণী ভেতাল, আপনি এটা স্টার্ট করে দেন, আপনি বলেন, এরপর বাকিটা আমি বলবো। এটা হচ্ছে পর্দার আড়ালের কথা। তা আমি বলছি, কিন্তু পরবর্তীতে উনি বলবে এর মধ্যে অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে বলে ওনার বলা। মানে কেন এমনটা মনে হলো একটু জানতে চাই। না, এটা মূলত এটা যে একটা হিউমারাস ডিসকাশন। এটা রশিদুজ্জামান মিল্লাত সাহেব উনি বলতে পারতেন ভালো করে, সুন্দর করে বলতে, উনি কার কাছে শুনে রসায় রসায় বলতে পারতেন। আমি ওটাকে একটা প্রমোট করেছি মাত্র, নাথিং মোর। জি, একটু চাঁদাবাজির দিকে একটু আসতে চাই। সম্প্রতি গুলশানে এক সাবেক সাংসদ শাম্মী আক্তার, তার বাসায় যে চাঁদাবাজির ঘটনা ঘটেছে এবং সম্প্রতি গতকালকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে চাঁদাবাজ যিনি ছিলেন জানে আলম অপু, তিনি বলেছেন এর সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িত ছিলেন। এই যে সরকারের থেকে চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া, কিভাবে দেখছেন এটা? এখন সরকারি বসে চাঁদাবাজিতে প্রশ্রয় দেবে না কেন? সব আমলে তো চাঁদাবাজি হয়েছে এবং সরকারি থেকেই সবাই চাঁদাবাজি করেছে, কম আর বেশি। তারা তো একটা সংস্কার এবং পরিবর্তন নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু বিগত সময়ের মতো যদি আবার সেই চাঁদাবাজি এবং দখলবাজি চলে, তাহলে কি পরিবর্তন? আমরা কেন তাদের কাছে বেশি আশা করছি? আমাদের সমাজে যারা অর্ডিনারি ম্যান আমরা আছি, বিএনপি করি, আওয়ামী লীগ করি, আমাদের সেইতে সামাজিকভাবে, লেখাপড়া, অর্থনৈতিকভাবে তারা অনেক দুর্বল। এরা বেশিরভাগই দরিদ্র, এদের বাড়ি গ্রামে ঘর বাড়ি নেই। ফলে আমাদের অনেকের বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে। তো আমরা হয়তো এই কারণে আমরা চাঁদাবাজি করতে চাই না, কিন্তু ওদের তো একটা আকাঙ্ক্ষা, ওদেরকে একটা ভালো গাড়িতে চলতে ইচ্ছে করে না, ওদেরকে একটা ভালো জামা কাপড় কিনতে ইচ্ছে করে না। তো ওই নর্মসটাকে দমন করার জন্য যে নর্মস দরকার, দ্য পলিটিক্যাল নর্মস অ্যান্ড দ্য স্টেট ওন নর্মস, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নর্মস, সেই নর্মসটা নেই। ফলে তারা সেটা করবে, স্বাভাবিক ব্যাপার। এখন সমস্যাটা হয়ে গেছে, ধরা পড়লো কেন? ধরা পড়লো হলো যে ওদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হয়ে গেছে। এক গ্রুপ, একজন হয়তো চাঁদাবাজি করছে, আরেকজন সহ্য করতে পারছে না। নচেত এরকম ঘটনা তো গত 1 বছরে 1000টা ঘটছে। তো 1000টার মধ্যে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তো এইবার ঘুঘুকে ধরে দিয়েছে। তো এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, এবং এটা যা হবার তাই হবে। ওই অপু যে বলছে ওরই বিচার হবে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার কিছুই হবে না। আমাদের দেশে প্রভাবশালীদের কিছু হয় না। মানে এই সংস্কৃতি থেকে আমরা বের হব কবে, যে প্রভাবশালীদেরকে ছাড় দেওয়ার মন মানসিকতা? এটা বের হতে পারবো না। গত 5000 বছর বাঙালির যে ইতিহাস, এর মধ্যে সরাসরি বাংলা ভাষার ইতিহাস 1200 বছর, কখনো আমরা এটা থেকে বের হতে পারিনি। এই জিনিসগুলো সবসময় আমাদের রক্তের মধ্যে ছিল, কম আর বেশি। রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের মতো মানুষ যখন ছিলেন, দ্যাট ওয়াজ এ গুড, যাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন। আবার বঙ্গবন্ধুর মতো মানুষ যখন রাজনৈতিক অঙ্গনে ছিলেন বিফোর 70, দ্যাট ওয়াজ এ ভেরি গুড পলিটিক্যাল এনভায়রনমেন্ট। 60-এর দশক, 50-এর দশক, এরকম পলিটিক্যাল এনভায়রনমেন্ট বাংলাদেশে কখনো ছিল না। তো এরকম আমরা মাঝে মধ্যে এরশাদ সাহেব অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ এ অত্যন্ত জনপ্রিয় এবং সফল একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যদিও তিনি স্বৈরাচারী ছিলেন, অনেক রকম তার 2 নম্বরে ছিল, কিন্তু এমন কতগুলো ভালো কাজ করে গেছেন যেগুলো স্মরণ করতে হবে। তো এরকম হয় কি, মাঝে মধ্যে ভালো লোক আসবেন যারা অনেক ভালো ভালো কাজ করে যাবেন, কিন্তু আলটিমেটলি আমাদের যে মোরাল ক্যারেক্টারিস্টিক্স, এটার জন্য যে রেভলিউশন দরকার, একটা চরিত্র গঠন করার জন্য কখনো কখনো 500 বছর সময় লাগে। ছোট্ট ধরেন একটা মানুষ পান খেয়ে সে রাস্তার পাশে ওই পিক ফেলে,
এই অভ্যাসটা যদি আপনাকে ওর জেনেটিক ওর শরীর থেকে বাদ দিতে হয়, অন্ততপক্ষে কখনো কখনো 200, 300, 500 বছর পর্যন্ত এই অভ্যাসটা থেকে যায়। ওই যে ইংল্যান্ডে দেখবেন যে বাংলাদেশে যারা থাকে, লন্ডনের লোকজন, ওরা গুয়া খায়। গুয়া মানে সুপারি খায়। তো এইখানে এবং সেগুলো খেয়ে তাদের কাজই হলো লন্ডনের ওয়ালগুলো এগুলো তারা নষ্ট করে দেয়। এই জন্য ওখানে আলাদা পুলিশের একটা আলাদা টিম আছে যে কোন বাঙালি গিয়ে সেখানে পান মুখে পানের পিক ফেলার। তো এই কতগুলো অভ্যাস আছে যেগুলো ছাড়তে হলে কখনো কখনো 200-300 বছর লাগে। ফিলোসফিক্যাল টার্ম, রাতারাতি হবে না এগুলো। ধন্যবাদ। অ্যাডভোকেট রফিক শিকদার, একটু আসতে চাই যে বিএনপি সামনে নির্বাচনকে রেখে জামায়াত এনসিপিকে ভয় পাচ্ছে কিনা? কারণ এই প্রশ্ন করার কারণ হচ্ছে যে জরিপ প্রকাশ হয়েছে সে জরিপে জামায়াতের ভোটের সংখ্যা কমেছে, কিন্তু আপনাদের মতো অতটাও কমেনি। সেক্ষেত্রে এনসিপির কিছুটা বেড়েছে। তো সেক্ষেত্রে বিএনপি এনসিপিকে শক্ত প্রতিদ্বন্দ্বী ভাববেন কিনা আগামী নির্বাচনে? বিএনপি সবসময় সুষ্ঠু অবাধ নির্বাচনকে অনুমোদন করে, আর সুষ্ঠু অবাধ নির্বাচনে যারাই জিতে বিএনপি মেনে নেয়। এটা হচ্ছে বিএনপির নির্বাচনগুলোতে ইতিহাস। 91, 96, 2001 সাল যদি বলেন, 3টা স্ট্যান্ডার্ড নির্বাচন, এটাতে আপনি দেখেছেন আমরা নির্বাচনে হেরেছি। আমরা পরবর্তী সরকারকে সহযোগিতা করতে চেষ্টা করেছি। আওয়ামী লীগ যেমন বলেছে 91 সালে সুষ্ঠু কারচুপি হয়েছে, তারপরে 173 দিন হরতাল দিয়েছে, আমরা সেভাবে কাজ করিনি। আমরা গণতন্ত্রের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল ছিলাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে নানান কারণেই মানুষ ওনাকে গণতন্ত্রের মা বলে। কারণ ভোটের অধিকারের জন্য, জনগণের অধিকারের জন্য তিনি অনেক কষ্ট করেছেন, অনেক থেকে স্বীকার করেছেন। 6 বছর বিনা অপরাধে 2 কোটি টাকা ইতিমের, সেটা 10 কোটি টাকা আজকে পরিণত হয়েছে। ব্যাংকই আছে, শুধু ওনাকে মানুষ। এবং আপনার আদালতে 497 সিআরপিসিতে মুক্তি দেওয়ার কথা বলা ছিল। বয়স্ক, অসুস্থ, নারী, এসব গ্রাউন্ডের উপরে, সাবেক প্রধানমন্ত্রী 4-5টা গ্রাউন্ডের উপরে মুক্তির কথা ছিল, দেওয়া হয় নাই। পরবর্তীতে যে আপনার যে মেডিকেল বোর্ড বসেছিল, না আমি আপনার জায়গায় যাচ্ছি, মেডিকেল বোর্ড বসেছিল 401-এ বলা ছিল মানবিক কারণে ওনাকে বিদেশে চিকিৎসা যেতে পারে, সেটাও দেওয়া হয় নাই। ইতিহাস। সুতরাং আমি বলবো কি যে বিএনপি একটা রাজনৈতিক দল, তারা সবাই বলে যেটা একটা জনপ্রিয় দল। এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, যারা যার প্রতিপক্ষ হবে। হ্যাঁ, এটা ঠিক যে 5ই আগস্টের আগে এনসিপি বা আরও যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ছিল তারাও আন্দোলন করেছে ফেসিবাদের বিরুদ্ধে, আমরাও ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা সেদিক থেকে এক আছি, অভিন্ন আছি। ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই এখনও এক আছি, ঐক্য আছি। নির্বাচন আসলে আমরা নির্বাচনের মাঠে ভোট চাইব জনগণের কাছে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা হবে। সেই জন্য আমরা আজকে এই এনসিপি বা নামে যে সংগঠনটি তৈরি হয়েছে, বা জামাত ইসলাম বা আরও ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, আকারে ছোট হোক, যারা মাঠে কাজ করেছে, আমরা মনে করি সবাই হচ্ছে আমাদের এই সময় গণতন্ত্রের বন্ধু। ফেসিবাদের বিরুদ্ধে আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। একইভাবে অন্তর্বর্তীকালীন সরকার যেটি আছে সেটিকে আওয়ামী লীগ শত্রু মনে করতে পারে, যে তাদেরকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করেছে, কিন্তু এই ক্ষমতা তো তারা দখল করে না, জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে। এবং আমি বিশ্বাস করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার। একটু ছোট করে বলবেন যে বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বী কে হবে এবং জামায়াত এনসিপিকে বিএনপি ভয় পাবে কিনা? এখন শক্ত প্রতিদ্বন্দ্বী কে হবে শক্ত প্রতিদ্বন্দ্বী কে হবে, এটা তো নির্বাচন আসলে, তখন নির্বাচনের মাঠে যখন নাকি লড়াই করবে, প্রার্থী হবে, দাঁড়াবে, তখন বলা যাবে। আবার এক সিটে এক রকম হবে, এটা এই মুহূর্তে আপনি প্রেডিকশন করতে পারবেন যে। তবে প্রতিদ্বন্দ্বিতাতে হবে, নির্বাচন যে একটা প্রতিদ্বন্দ্বিতামুখর হবে, এবং ভোটাররা যে ভোট দিতে যাবে এটা আপনি নিশ্চিত বলতে পারেন। নির্বাচন হবে, ভোটাররা এই যে এরকম আওয়ামী লীগের যেমন ভোটার ছাড়া পার্সেন্টেজ দেখিয়েছে 30%, 40%, সেটা হবে না, মানুষ আজকে ভোট দিতে চাচ্ছে। ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। জনাব গোলাম মাওলা রনি, আপনার কাছে শেষ একটি প্রশ্ন থাকবে। সম্প্রতি কিছু প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু বিদ্বেষমূলক ও কঠিন সমালোচনা করছেন সরকার এবং দেশের পরিস্থিতি, নির্বাচন, এসব বিষয়গুলো নিয়ে তারা কঠিন সমালোচনা করছেন। কিভাবে দেখছেন? এটা আমাদের জন্য, রাজনীতির জন্য কোনো সমস্যা না, নাথিং, গুরুত্বহীন। কিন্তু সমাজে তো একটি প্রভাব ফেলছে। না, কোনো প্রভাব ফেলছে না। জি, আরেকটি একটু মানে শেষ কোশ্চেন, শেষ হইল না, শেষ একটু কথা আছে, তারপর শেষ করতে চাই আরেকটি কোশ্চেন দিয়ে। বিদেশের মাটিতে আওয়ামী লীগের অফিস করেছেন, তো ভিন্ন দেশে আওয়ামী লীগের অফিস কি বার্তা দিচ্ছে জনগণকে এবং দেশের রাজনীতিকে? আমাদের দেশে এটার কোনো গুরুত্ব নেই। বাংলাদেশের রাজনীতিতে বিদেশে আওয়ামী লীগ কি করছে না করছে এটার উপর বাংলাদেশের কোনো গুরুত্ব নেই। এবং এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে খুব লজ্জাজনক স্বাধীন বাংলাদেশের জন্য। সাহস থাকলে বাংলাদেশ সে রাজনীতি করবে।
কিন্তু বাইরে বসে রাজনীতি করবে এবং করবে। যারা পালিয়ে গেছে আমি বিশ্বাস করি যে পালিয়ে যাবে কেন, তো সরকার পদত্যাগ করতে পারে, কিন্তু পালিয়ে যাবে কেউ হেলিকপ্টারে, কেউ চোরাপথে, তারপরে এইটা তো রাজনীতির সংস্কৃতি না। অনেকে বলছেন যে এটা পালিয়ে যাওয়া না, এটা হচ্ছে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে। মোকাবেলা করতো, কোনো মধ্যে বেরিয়ে আসতো, এসে বলতো যে আমি অপরাধ করেছি কিন্তু আর গুলি হবে না, কিংবা আমি পদত্যাগ করলাম, আর তোমরা যদি মারতে চাও আমাকে মারো, মেরে ফেলতো, এই রক্ত থেকে আবার তৈরি হতো। কিন্তু উনি তো সব বিশ্বাসঘাতকতা করেছে। এবং এটা সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী, তিনি জাতির সাথে এবং ওনার দলের সাথে বিশ্বাসঘাতকতা করে ওনার দলকে একটা বিপদে ফেলে, দলের নেতাকর্মীকে একটা বিপদের মুখে ফেলে উনি চলে গেছেন। সেই জন্য আমি বিশ্বাস করতে চাই যে আগামী দিনে অন্তত এই জাতীয় যারা দলের সাথে বেইমানি করে, দলের নেতাকর্মীদের সাথে বেইমানি করে, বিপদগ্রস্ত করে চলে যায়, তার সেই দল আবার ঘুরে দাঁড়াবে কেউ কেউ যদি মনে করে এই অনলাইন পত্রিকাতে নিউজ দিয়ে অনলাইনে বাইরে থেকে লিখে, এটা আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। গোলাম মাওলা রনি, আপনাকে ধন্যবাদ, এবং অ্যাডভোকেট রফিকুল শিকদার, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সময় থাকলে আরও অনেক কিছু আপনাদের কাছ থেকে জানতে পারতাম। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কালের সংলাপ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ। আল্লাহ হাফেজ।